আসসালামু আলাইকুম এভরিওয়ান। সিলসে আয়োজিত ফ্রি লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই সুস্থ আছো এবং সিলসার সাথেই আছো, সেটা তো অবশ্যই দেখতে পাচ্ছি। করোনাকালে আমরা সকলেই নিজের পড়াশোনা নিয়ে চিন্তিত, ইভেন আমিও আমার পড়াশোনা নিয়ে চিন্তিত, বা অনেকেই দেখা যায় নিজের পড়াশোনায় ডিপ্রেসড। সো আমারও এরকম একটা ডিপ্রেশন চলে আসায় আমার ফ্রেন্ড যখন আমার এই ডিপ্রেশন সম্বন্ধে জানতে পারে, সে আমাকে মোটিভেশন হিসেবে একটা লাইন বলে, এবং সে লাইনটা প্রায় বোর্ডে লেখা লাইনটার মতোই, তোমরা হয়তো সকলেই দেখতে পাচ্ছ যে লাইনটা। সে বলে, বিলেত থেকে ফেরত রফিক মোম নির্মিত বাতির আলোয় পড়াও লেখা করে বিসিএস পাস করে। ঠিক আছে, সো ও হচ্ছে গিয়ে আমাকে বিসিএস পাস করছে রফিক এমন একজনের নাম বলে সে আমাকে মোটিভেশন দিয়েছিল আর কি আসলে। সো তার লাইনটা আমার কাছে কিছুটা ভিন্ন মনে হয়, তার কারণে আমি লাইনটা কী করি, লিখে ফেলি এবং সেই লাইনটা থেকে ভিন্নতাগুলো বের করার চেষ্টা করি। সো ওই ভিন্নতাগুলোর মধ্যে আমি দেখতে পাই কিছু কিছু ভিন্নতা, যেটা হচ্ছে যেমন বিলেত থেকে ফেরত। আমরা সাধারণত বিলেত থেকে ফেরত বলি না। মোম নির্মিত বাতি, এটা আমরা মোম নির্মিত বাতি ইউজ করি না। পড়া ও লেখা এটাকে আলাদা করে ইউজ করি না। ঠিক আছে, সো ভিন্নতাগুলো যখন আমি বের করে ফেললাম, তারপর আমি কি করলাম, ভিন্নতাগুলো আমি আমার নিজের মতো করে সলভ করার চেষ্টা করলাম। তো বাংলা ব্যাকরণ একটা নিয়ম অনুসারে আমি কি করছি, এই বিলেত থেকে ফেরতকে আমি কি করে ফেলছি, লিখে ফেলছি বিলেত ফেরত। বিলেত ফেরত। মোম নির্মিত বাতিকে আমি লিখলাম মোমবাতি। এরপর পড়া ও লেখাকে আমি লিখলাম পড়ালেখা। তো তোমরা এখনই আসলেই বুঝতে পারছো আশা করি যে প্রক্রিয়ার মাধ্যমে এই বিলেত ফেরত হয়েছে, মোম নির্মিত বাতি থেকে মোমবাতি হয়েছে, অথবা পড়া ও লেখা থেকে পড়ালেখা হয়েছে, ওই প্রক্রিয়াটার নাম কি? হ্যাঁ, তোমরা সকলেই জানো সেই প্রক্রিয়ার নাম হচ্ছে গিয়ে সমাস। এবং তোমরা আগে থেকেই জানো যে আজকে আমাদের পড়াশোনার বিষয় হচ্ছে এই সমাস। তাহলে সমাস জিনিসটা আমরা যখন প্রথমবার নাম শুনি, আমি যখন প্রথমবার নাম শুনি তখন আমার কলেজ টিচার আমাকে বলছিল, বা যখন আমি হচ্ছে সমাস পড়া শুরু করি তখন হচ্ছে আমার কলেজ টিচার আমাকে বলেছিল সমাসকে উনি বলতেন 6 মাস। 6 মাস, কারণ তার মতে এই সমাস শিখতে নাকি 6 মাস সময় লাগে অথবা আরও বেশি লাগে। সাধারণত আমরা সমাস টপিকটা যখনই নাম শুনি এটা স্কিপ করে চলে যাওয়ার চেষ্টা করি, এবং সেটা চেষ্টাই করি না। আসলে আমাদের থেকে মনে হয় এটা অনেক কঠিন টপিক এবং এটা 6 মাসেও শেখা সম্ভব না, এবং যার কারণে আসলে আমাদের প্রিপারেশন ছাড়াই অধিকাংশ শিক্ষার্থী আমরা পরীক্ষার হলের মধ্যে সমাস প্রিপারেশন ছাড়াই পরীক্ষার হলে যাই, এবং হচ্ছে তার ফলে যেটা আমাদের রেজাল্টের মধ্যে আসলে প্রভাব ফেলে। তো আজকে আমাদের টপিক হচ্ছে সমাস। আমরা দেখব যে আসলে কি সমাসটা বেশি কঠিন নাকি আমাদের চেষ্টার অভাব রয়েছে। ঠিক আছে, সো মূল পড়ায় যাওয়ার আগে তোমাদেরকে আমি কিছু জিজ্ঞাসা করবো। সেটা হলো গিয়ে তোমাদের থেকে আমি জানতে চাই তোমরা বর্তমানে কে কোথায় আছো, কোন জায়গা থেকে তোমরা লাইভটা দেখতেছো, প্লাস হচ্ছে গিয়ে তোমাদের ব্যাচ, কার ব্যাচ কোনটা, এবং হচ্ছে গিয়ে তোমাদের কোন কলেজ থেকে তোমরা ইন্টারমিডিয়েট পাস করতেছো বা পড়াশোনা করছো, পাস করে বের হয়ে গেছো, ওই কলেজের নামটা আমাকে জানাবে। পাশাপাশি আমাদের লাইভটি অবশ্যই তোমরা শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের সাথে, যাতে তারাও তোমার সাথে এই লাইভে অংশগ্রহণ করার মাধ্যমে এই ভিডিওটি দেখতে পারে বা এই ক্লাসে অংশগ্রহণ করতে পারে। সো সবাই আমাকে জানিয়ে দাও তোমাদের ব্যাচ কোনটা, প্লাস হচ্ছে গিয়ে তোমরা কোন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেছো বা করতেছো বা পড়াশোনা চলছে তোমাদের, আর হচ্ছে গিয়ে কোন জায়গা থেকে বর্তমানে তোমরা লাইভটা দেখতেছো। অলরেডি কয়েকজন কমেন্ট করা শুরু করছে, বাকিরাও কমেন্ট করে বলে দাও। জাহিদ শেখ, সে বলতেছে লোহাগাড়া সরকারি কলেজ নড়াইল 2020 ব্যাচ। তোমাদের তো এখন অ্যাডমিশন দেয়া বাকিরাও জানিয়ে দাও কে কোন জায়গা থেকে লাইভটি দেখছো এবং কোন ব্যাচ এবং কোন কলেজ থেকে তোমরা পড়াশোনা করছো। এই রহিম মানে আব্দুর রহিম
সে বলছে সে 2020 ব্যাচ অ্যাডমিশন ক্যান্ডিডেট নাটোর থেকে। ধন্যবাদ ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বাকিরাও একে একে কমেন্ট আমাকে জানিয়ে দাও, পাশাপাশি তোমাদের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দাও, লাইভটি শেয়ার করে দাও, যাতে তারাও তোমার সাথে লাইভে অংশগ্রহণ করতে পারে। অনেকেই দেখলাম আমি কমেন্ট করছে। সুমাইয়া সাবরিন ইয়াতা, বেগম বদরুন্নেসা গভর্নমেন্ট কলেজ ঢাকা, এইচএসসি ব্যাচ 2019, লাইভ ফ্রম ধানমন্ডি ঢাকা। রিয়াদ আহমেদ কক্সবাজার থেকে দেখছি ভাইয়া, ধন্যবাদ। ইব্রাহিম হাসান, সমস্যা নেই ভাইয়া, দেরি হয়ে গেছে, সবারই হয়তো দেরি হয়ে গেছে, কারণ হচ্ছে গিয়ে আমরা সবাই হয়তো বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়া খেলা দেখছি আর কি। ফার্স্ট ইনিংস তো শেষ মনে হয়। রাকিব আহমেদ ফ্রম ঢাকা। নিলয় শিপু, গাজীপুর সরকারি মহিলা কলেজ, এইচএসসি ব্যাচ 2020 গাজীপুর। আমি যা দেখছি 2020 ব্যাচের অনেকেই যুক্ত আছে, বাকি 2021 2022 ব্যাচ আমরা তাদের এখনও পাইনি, আমার চোখে পড়েনি। তোমরা যদি থাকো তাহলে সাড়া দাও। কেন তোমরা কি পড়াশোনায় পিছিয়ে বাকিদের থেকে? যদি থেকে থাকো তাহলে অবশ্যই সাড়া দাও। আচ্ছা, আমরা পড়াশোনায় চলে যাই। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, প্লাস হচ্ছে আমাদের লাইভটি শেয়ার করে দাও, যাতে তারাও লাইভটি দেখতে পারে আসলে, ঠিক আছে? সো আমরা ছিলাম সমাসে। সো সমাসে আমরা কি পড়েছি বললাম, যে আমি বললাম যে বিলেত থেকে ফেরত এই শব্দ সমষ্টিকে আমি কি করেছি, বিলেত ফেরত বানাইছি। মোম থেকে নির্মিত কে মোমবাতি বানাইছি, এবং হচ্ছে পড়াও লেখাকে আমি বানাইছি পড়ালেখা, ঠিক আছে? সো আমরা প্রথম যে শব্দ সমষ্টি আছে সেটা লিখে ফেলি। যেমন বিলেত থেকে ফেরত, বিলেত থেকে ফেরতকে আমরা বানাইছি বিলেত ফেরত। বিলেত ফেরত। সর্বপ্রথম যেই জিনিসটা আমাদের লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই বিলেত থেকে ফেরত পুরোটা শব্দ সমষ্টি, কয়েকটা শব্দ সমষ্টি যেটা আছে পরস্পর অর্থসংগতি সম্পন্ন। কারণ বিলেত এবং ফেরত এগুলো হচ্ছে পরস্পর অর্থসংগতি সম্পন্ন, মানে দুইটা মিলে একই অর্থ দেয়। দুইটা মিলে হচ্ছে গিয়ে, তিনটা শব্দ মিলে হচ্ছে গিয়ে আমাদেরকে একটাই অর্থ দেয়, সেটা হচ্ছে বিলেত ফেরত। অথবা মোম নির্মিত বাতি, সেখানের মধ্যে মোম নির্মিত বাতি, তিনটা শব্দই আমাদের কি দেয়, একই অর্থ দেয়, সেটা হচ্ছে মোমবাতির। পড়া ও লেখা দুইটা আলাদা আলাদা শব্দ আমাদেরকে একই অর্থ দেয়, সেটা হচ্ছে গিয়ে পড়া ও লেখা, পড়ালেখা, ঠিক আছে? সো পরস্পর অর্থসংগতি সম্পন্ন যে শব্দ সমষ্টি আছে সেগুলোকে আমরা কি করছি, এক পদে করে ফেলছি। তাহলে সমাসের সংজ্ঞা হবে কি, পরস্পর অর্থসংগতি সম্পন্ন কয়েকটি শব্দ সমষ্টিকে এক পদে রূপান্তর করাকে বা সংক্ষেপ করাকে বা মিল করাকে আমাদের কি বলা হয়, সমাস বলা হয়। তাহলে সমাস কাকে বলে? আমরা সমাস জানলাম হচ্ছে গিয়ে পরস্পর অর্থসংগতি সম্পন্ন শব্দ সমষ্টিকে এক পদে রূপান্তর করার নাম হলো সমাস। তাহলে সমাস কি করে? একটা পদ করে, মানে এক পদীকরণ। তারপর হচ্ছে গিয়ে সংক্ষেপ করে। দেখো এত বড় একটা শব্দ সমষ্টি বা বাক্যকে একটা ছোট শব্দ বা একটা শব্দের মধ্যে নিয়ে আসছে, সেটা মানে হচ্ছে গিয়ে সংক্ষেপ করে। এবং হচ্ছে গিয়ে এই যে শব্দগুলো আলাদা আলাদা আছে সেগুলোকে এক মিল করে ফেলছে, তার কারণে হচ্ছে গিয়ে মিল ও করে বা মিলন ঘটায়, ঠিক আছে? সো এই সমাসের প্রক্রিয়ার মধ্যে আমাদের যে প্রক্রিয়ার মধ্যে কিছু টার্ম আমাদের জানতে হয়, সেই টার্মগুলো আমাদের জানবো। সর্বপ্রথম যে টার্মটা আছে সেটা হচ্ছে গিয়ে এই পরস্পর অর্থসংগতি সম্পন্ন শব্দ সমষ্টি। এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে গিয়ে ব্যাস বাক্য অথবা বিগ্রহ বাক্য। আর যেটা সবচেয়ে সহজ কিন্তু আমরা মনে রাখি না, সেটা হচ্ছে গিয়ে সমাস বাক্য। তাহলে পরস্পর অর্থসংগতি সম্পন্ন শব্দ সমষ্টিকে আমরা বলি ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য কিংবা সমাস বাক্য। আর অর্থসংগতি সম্পন্ন শব্দ থেকে আমরা যেই একটা পদ বা একটা শব্দ বের করি সেটাকে বলা হয় হচ্ছে গিয়ে সমস্ত পদ। সেটাকে কি বলে? সমস্ত পদ। এই সমস্ত পদের আবার বিভিন্ন অংশ থাকে, যেমন এখানে হচ্ছে বিলেত একটা অংশ, ফেরত আরেকটা অংশ, আলাদা আলাদা অংশ থাকে। সো শুরুর যে অংশটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে
পূর্ব পদ এবং পরবর্তী অংশটাকে আমরা বলি হচ্ছে গিয়ে পরপদ, পরপদ কিংবা উত্তর পদ, উত্তর পদ। তাহলে প্রথম অংশটাকে বলা হয় পূর্বপদ, পরের অংশটাকে বলা হয় পরপদ কিংবা উত্তর পদ। আবার প্রতিটি অংশকে আলাদা আলাদাভাবে, যেমন বিলেতকে আলাদা, ফেরতকে আলাদা, প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে আমরা বলি সমস্যমান পদ, সমস্যমান পদ। তাহলে আমরা এখানে কি কি জানলাম? সর্বপ্রথম যেটা জানলাম সেটা হচ্ছে পরস্পর অর্থসঙ্গতি সম্পন্ন শব্দ সমষ্টিকে বলা হয় ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য কিংবা সমাস বাক্য। অর্থসঙ্গতি সম্পন্ন শব্দ সমষ্টি থেকে যে একটা শব্দ বের হয়, রূপান্তর হয় বা মিল হয়, সংক্ষেপ করা হয়, সেই শব্দটাকে বলা হয় সমস্ত পদ, পুরোটা শব্দকে। সমস্ত পদের আবার আলাদা আলাদা অংশ থাকে। প্রথম অংশটাকে বলা হয় পূর্বপদ, পরের অংশটাকে বলা হয় পরপদ কিংবা উত্তরপদ। আবার প্রত্যেকটিকে আলাদা আলাদাভাবে, যেমন বিলেতকে আলাদা, ফেরতকে আলাদা, আমরা আলাদা আলাদাভাবে বলতে পারি সমস্যমান পদ, এক একটা সমস্যমান পদ। সো আশা করি তোমরা বুঝতে পারছো এখানে ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য কাকে বলে, সমস্ত পদ কাকে বলে, পূর্বপদ কোনটা, পরপদ কোনটা এবং সমস্যমান পদ কোনটা। আমাদের মেইনলি যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে পূর্বপদ এবং পরপদ বা উত্তর পদের যে অংশটা আছে সেই অংশটা আমাদের মনে রাখা জরুরি। এখন আমি আরও একটা সমাস লিখব, সেটা হলো গিয়ে আমরা এইটা লিখি মোম নির্মিত বাতি, মোম নির্মিত বাতি সমান সমান আমরা সেটাকে বানাই মোমবাতি। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, তোমাদেরকে এখান থেকে বের করতে হবে কোনটা এখানের ব্যাস বাক্য, কোনটা এখানের সমস্ত পদ, কোনটা হচ্ছে পূর্বপদ, কোনটা পরপদ এবং কোনটা সমস্যমান পদ। আমাকে এইগুলো বের করে তোমরা কমেন্ট বক্সে তাড়াতাড়ি করে জানিয়ে দাও। সকলে আমাকে জানিয়ে দাও ব্যাস বাক্য, সমস্ত পদ, পূর্বপদ, উত্তর পদ এবং সমস্যমান পদ। আশা করি তোমরা সকলেই পারবে। জাহিদ শেখ আবারও প্রথমে যেরকম আগে আগে কমেন্ট করছিল, এবারও কমেন্ট করছে সবার আগে মোম নির্মিত বাতিকে ব্যাস বাক্য বলে। এরপর বাকিরাও বলো। বাকিরা কি এখনো খেলা দেখতেছো নাকি আমার এখানে কমেন্টগুলো আসতেছে না? ইব্রাহিম হাসান ব্যাস বাক্য মোম নির্মিত বাতি, সমস্ত পদ মোমবাতি। জাহিদ শেখ মোম হচ্ছে পূর্বপদ, বাতি পরপদ, মোমবাতি সমস্ত পদ। হ্যাঁ, জাহিদ শেখ কিন্তু পড়াশোনা চালিয়ে যাচ্ছে। তোমাদের রেসপন্স না থাকলেও জাহিদ কিন্তু ঠিকই রেসপন্স করতেছে। জাহিদের জন্য শুভকামনা, বাকিদের জন্য শুভকামনা দিলাম না, ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে বলি এই মোম নির্মিত বাতিকে আমরা জানি অর্থসঙ্গতি সম্পন্ন যে শব্দ সমষ্টি আছে সেটাকে আমরা বলি ব্যাস বাক্য। হ্যাঁ, তোমরা মুখে মুখে বলো, আমি তো শুনতেছি না, তাও বলতে পারো বিগ্রহ বাক্য কিংবা সমাস বাক্য। এবং এই অর্থসঙ্গতি সম্পন্ন শব্দ সমষ্টি থেকে যে একটা শব্দ বের হয় বা একটা পদ বের হয় সেটাকে আমরা বলি সমস্ত পদ
সমস্ত পদের প্রথম অংশটাকে বলা হয় পূর্বপদ, পরের অংশটাকে বলা হয় পরপদ কিংবা উত্তরপদ। এবং প্রত্যেকটিকে আলাদাভাবে, যেমন মোম আলাদা, বাতি আলাদা, প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে আমরা বলি সমস্যমান পদ। সমস্যমান পদ। তাহলে ব্যাস বাক্য, সমস্ত পদ, পরপদ, উত্তরপদ এবং পূর্বপদ, পরপদ এবং সমস্ত পদের কনসেপ্ট আশা করি তোমাদের ক্লিয়ার হওয়ার কথা। এবার আমরা আসি সমাসের মেইন জায়গায়, যেখানে হচ্ছে গিয়ে বলা হয় আমাদের পরীক্ষার মধ্যে আসে সেটা হলো গিয়ে সমাস নির্ণয়। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদেরকে বলা হয়, আমাদেরকে সমস্ত পদ দেয়া থাকে এবং সেখান থেকে সমাস নির্ণয় করতে হয়, প্লাস হচ্ছে গিয়ে আমাদেরকে ব্যাস বাক্য নির্ণয় করতে হয়। সো ওই জায়গাটা আমরা কিভাবে করব? হ্যাঁ, ওই জায়গাটা আমরা করতে হলে কিভাবে করতে হবে, আমি আগেই বলেছিলাম তোমাদেরকে পূর্বপদ এবং পরপদের কনসেপ্টটা মনে রাখতে হবে। পূর্বপদ এবং পরপদ আমাদের হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে আমরা আগে সমাস কত প্রকার সেটা লিখে ফেলি। আমরা জানি সমাস হচ্ছে গিয়ে প্রধানত 6 প্রকার। প্রধানত 6 প্রকার। হ্যাঁ, প্রধানত 6 প্রকার। প্রথম হচ্ছে গিয়ে দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাস। দ্বিতীয় হচ্ছে গিয়ে দ্বিঘু সমাস, দ্বিঘু সমাস। এরপর হচ্ছে গিয়ে কর্মধারয়, এরপর হচ্ছে গিয়ে তৎপুরুষ, এবং লাস্টলি যেটা হলো সেটা হচ্ছে গিয়ে আমরা 4 প্রকার লিখছি। একটা হচ্ছে অব্যয়ীভাব, অব্যয়ীভাব সমাস, এবং লাস্টলি বহুব্রীহি সমাস। এবং এই 6টা প্রকারের পাশাপাশি কিছু অপ্রধান সমাস রয়েছে। সে অপ্রধান সমাসগুলো কি কি? 6টা পাশাপাশি কিছু অপ্রধান সমাস রয়েছে, সেগুলো হচ্ছে গিয়ে আমরা এদিকে নিচে লিখে দিচ্ছি। সেটা হচ্ছে গিয়ে প্রাদি সমাস, নিত্য সমাস, উপপদ সমাস এবং অলুক সমাস। এই 4 ধরনের অপ্রধান কিছু সমাস আমরা কি দেখতে পাই এই 6 প্রকারের পাশাপাশি। সো আমরা আমাদেরকে যখন একটা সমাস বের করতে দিবে, তাহলে প্রধানত আমাদেরকে সবার আগে এই 6 প্রকারের কোন প্রকারে পড়ে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, একটা সমস্ত পদ যখন দিবে তখন আমাদেরকে 6 প্রকারের যে কোনো একটা বের করতে হবে। ঠিক আছে, এইগুলো কিন্তু এখানে ভিতরে থাকে, সেটা আমরা যখন বিস্তারিত পড়তে যাব তখন কিন্তু আমরা এগুলো দেখবো ভিতরে কিভাবে আছে। হ্যাঁ, সো আপাতত হচ্ছে আমাদেরকে এই 6 প্রকারের মধ্যে কি করতে হবে? বের করতে হবে যে কোনটা আমাদের এখানে একটা সমস্ত পদ দিলে সেটা কোন সমাস, সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। সো আমি তোমাদেরকে বলছিলাম যে পূর্বপদ এবং পরপদ ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? অর্থের প্রাধান্যর দিক থেকে আমাদেরকে সমাস নির্ণয় করতে হবে। কিসের প্রাধান্যের দিক থেকে? অর্থের প্রাধান্য। যেমন পদ হচ্ছে 2টা, যেমন আমি যদি এখানে লিখি আরেকবার, যেমন এ মোম, এ বাতি। ঠিক আছে, একটা মোম এটা হচ্ছে পূর্বপদ আর বাতি হচ্ছে গিয়ে পরপদ। এখন এখানে 2টা পদের মধ্যে কোন পদের প্রাধান্য বেশি পাইছে? ঠিক আছে, আচ্ছা মোমবাতি যখন আমি বলি তখন কি আমরা মোম বলি, মোমকে নির্দেশ করে বলি নাকি বাতিটাকে নির্দেশ করে বলি? অবশ্যই বাতিটাকে, যেখানে মধ্যে আগুন জ্বলতেছে সেটা আলোয় আমরা পড়ি, সেটা আলো দিয়ে আমরা আলোকিত হই। সো মেইনলি আমাদেরকে কোনটা বোঝায়? মেইন হচ্ছে গিয়ে বাতি। আমরা বাতিকে দেখেই মোমবাতি বলি, বাতিটা মোম দিয়ে বানানো। ঠিক আছে, আমরা বাতিকে দেখেই মোম বলি, আমরা মোমকে দেখে কিন্তু মোমবাতি বলি না, বরঞ্চ বাতিকে দেখে আমরা কি বলি? মোমবাতি বলি। তাহলে কোন পদের অর্থ প্রাধান্য পাইছে? পরপদের অর্থ প্রাধান্য পাইছে। আবার আমরা যখন বলি যে ধরো দুর্নীতি, আমরা বললাম দুর্নীতি। আচ্ছা দুর্নীতি দ্বারা কি বুঝায়? দুর্নীতির মধ্যে হচ্ছে একটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে হচ্ছে গিয়ে পূর্বপদ, নীতি হচ্ছে গিয়ে পরপদ। ঠিক আছে, তো দুর্নীতির মধ্যে আমরা কি বুঝি? দুর্নীতি বলতে মূলত বোঝায় যেখানে মধ্যে নীতি নেই, সেখানে কিন্তু নীতি আছে এমন কিছু বোঝায় নাই। আমাদের কিন্তু নীতিকে বলে নাই, বরঞ্চ বলছে যেখানে নীতি নেই বা নীতির অভাব, তখন আমরা দুর্নীতি বলি। আমরা যেখানে নীতি আছে সেখানে কিন্তু আমরা
দুর্নীতি বলি না, বরঞ্চ যেখানের মধ্যে নীতির অভাব আছে সেখানের মধ্যে আমরা দুর্নীতি বলি। তাহলে মেইন কার অর্থ বুঝায়? দু, মানে অভাব বুঝায় দু ধারা। তাহলে দুর অর্থ হচ্ছে প্রাধান্য পাইছে, মানে এখানে পূর্ব পদের অর্থ প্রাধান্য পাইছে। তাহলে পূর্ব পদের অর্থ এখানে প্রাধান্য পাইছে, এখানে পরপদের অর্থ প্রাধান্য পাইছে। সো এরকম পদের প্রাধান্যের ভিত্তিতে আমাদের কি করতে হবে? সমাসটা নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে পূর্ব পদের অর্থ প্রাধান্য পাইতে পারে, পরপদের অর্থ প্রাধান্য পাইতে পারে, উভয় পদের অর্থ প্রাধান্য পেতে পারে। যেমন আমরা যদি বলি বাবা মা, দেখো বাবা মা যদি আমি বলি তাহলে কি আমি শুধুমাত্র বাবাকে বুঝি? না, বাবা এবং মা দুইজনকে বুঝি। আমি কি শুধু মাকে বুঝি? না, আমাদেরকে কি বুঝায়? বাবা এবং মা দুইজনকেই বুঝায়। তাহলে উভয় পদ প্রাধান্য পাইছে না? বাবাও প্রাধান্য পাইছে, মাও প্রাধান্য পাইছে, তাহলে উভয় পদই এখানে প্রাধান্য পেয়েছে। আচ্ছা, আমি যদি বলি এমন যে দশানন, দশানন, ঠিক আছে? দশানন দ্বারা কি বুঝায়? একটা দশ, এটা হচ্ছে দশ হচ্ছে গিয়ে পূর্বপদ, আনন হচ্ছে গিয়ে পরপদ। হ্যাঁ, দশ মানে দশ, আনন মানে হচ্ছে মাথা। তাহলে দশ আনন দ্বারা কি বুঝায়? দশ আনন দ্বারা দশও বুঝায় না, আননও বুঝায় না, বরঞ্চ হিন্দুদের যে ইয়াটা আছে রাবণ, বলো না রাবণ, তো রাবণের কি থাকে? 10টা মাথা থাকে এবং তাকে কি বলা হয়? আমরা দশানন বলি। তাহলে এখানে দশকেও বোঝানো হয় নাই, আননকেও বোঝানো হয় নাই, বোঝানো হয়েছে কাকে? অন্য কোনো একটা পদকে। তাহলে পূর্বপদের অর্থ প্রাধান্য পায় নাই, পরপদের অর্থ প্রাধান্য পায় নাই। তাহলে পূর্বপদ এবং পরপদের একটারও প্রাধান্য না পেয়ে যদি তৃতীয় কোনো পদের প্রাধান্য পায়, এমনও কিন্তু আমাদের সমাস আসতে পারে। সো অর্থের প্রাধান্যের দিক দিয়েই আমাদের কি করতে হবে? আমাদের সমাস নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি কি পাইছি? পূর্বপদের অর্থ প্রাধান্য পাইতে পারে, পরপদের অর্থ প্রাধান্য পাইতে পারে, উভয় পদের কি হইতে পারে? অর্থের প্রাধান্য পাইতে পারে, এবং উভয় পদের প্রাধান্য না পেয়ে অন্য কোনো তৃতীয় পদের অর্থের প্রাধান্য পেতে পারে। সো ওই অনুসারে আমরা নির্ণয় করব। যদি উভয় পদের প্রাধান্য পায়, অর্থের প্রাধান্য পায়, সেটা হবে যে গিয়ে দ্বন্দ্ব সমাস। উভয় পদ যদি একটা সমাস বা সমস্ত পদে উভয় পদের অর্থের প্রাধান্য পায়, তাহলে সেটাকে আমরা বলবো কি সমাস? দ্বন্দ্ব সমাস। দ্বিঘু, তারপর কর্মধারয় এবং তৎপুরুষ, এই তিনটার মধ্যে কোন পদ প্রাধান্য পায়? এই তিনটার মধ্যে প্রাধান্য পায় হচ্ছে গিয়ে পরপদ। যদি কোনো একটা সমাসের মধ্যে পরপদ প্রাধান্য পায়, তাহলে সেটাকে আমরা হয়তো দ্বিঘু বলবো, হয়তো কর্মধারয় বলবো, হয়তো তৎপুরুষ বলবো। কখন কোনটা হবে সেটা হচ্ছে আমরা যখন বিস্তারিত পড়বো তখন জানবো। আপাতত হচ্ছে গিয়ে যদি পরপদ প্রাধান্য পায় তাহলে হচ্ছে গিয়ে দ্বিঘু হইতে পারে, কর্মধারয় হইতে পারে এবং তৎপুরুষ হতে পারে। অব্যয়ীভাব সমাস, যখন কোনো সমস্ত পদের পূর্বপদ প্রাধান্য পায়, যদি পূর্বপদ প্রাধান্য পায় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে অব্যয়ীভাব সমাস। আর যদি কোনো পদ প্রাধান্য না পেয়ে তৃতীয় কোনো পদের অর্থ প্রাধান্য পায়, তাহলে সেটাকে আমরা বলবো বহুব্রীহি সমাস। তাহলে তৃতীয় কোনো পদ প্রাধান্য। তাহলে আমরা আরেকবার বলি যে পদের যে প্রাধান্যর অর্থের প্রাধান্য দিক দিয়ে আমরা কি করতে পারি? যদি উভয় পদের অর্থের প্রাধান্য পাই তাহলে সেটা হবে দ্বন্দ্ব সমাস। পরপদের অর্থের প্রাধান্য পাইলে সেটাকে আমরা বলবো হয়তো দীর্ঘ সমাস, নয়তো কর্মধারয় অথবা তৎপুরুষ সমাস। যদি পূর্বপদের পাই তাহলে সেটাকে আমরা বলবো অব্যয়ীভাব সমাস। আর যদি এইগুলোর একটাও না পেয়ে, প্রথম পদ বা দ্বিতীয় পদের পরপদের অর্থ প্রাধান্য না পেয়ে তৃতীয় কোনো অর্থের পদের প্রাধান্য পাই, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে বহুব্রীহি সমাস। ঠিক আছে? তাহলে পদের প্রাধান্য দিক দিয়ে আমরা হচ্ছে কিভাবে ভাগ করতে পারি, তোমরা এগুলো সবগুলা নোট করে রাখিও। ঠিক আছে? আমরা যখন বিস্তারিত পড়বো তখন কিন্তু এগুলো লাগবে। তাহলে এবার আছে আমরা প্রত্যেকটা ভাগের আলাদা আলাদা করে বিস্তারিত পড়তে পুরি। প্রথম যে ভাগটা সেটা হচ্ছে গিয়ে দ্বন্দ্ব। দ্বন্দ্ব দ্বারা কি বুঝায়? দ্বন্দ্ব দ্বারা আমরা সাধারণত বুঝাই যে ঝগড়া ঝাঁটি। ঠিক আছে? একজন বিরুদ্ধে একজনের সাথে আরেকজন। ঠিক আছে? সো দ্বন্দ্বর মেইন যে ইয়াটা আছে সেটা আমরা আগেই পড়ছি, সেটা হচ্ছে এখানে উভয় পদ প্রাধান্য পাবে। মানে যে দুইটা পদ থাকবে বা যে তিনটা পদ থাকবে, যে চারটা পদ থাকবে, সবগুলো পদ কি পাবে? প্রাধান্য পাবে। উভয় পদ প্রাধান্য। ঠিক আছে? আরেকটা নিয়ম হচ্ছে গিয়ে দ্বন্দ্বের মধ্যে সব সময় কি হবে? হাইফেন ইউজ হবে। প্রত্যেকটা পদের মাঝখানে কি ইউজ হবে? হাইফেন ব্যবহার হবে। যদি এখন সমস্ত পদের কোনো জায়গায় একটা সমস্ত পদের মাঝখানে যদি হাইফেন থাকে, তাহলে সরাসরি তুমি সেটা কি বলে দিতে পারবা? সেটাকে তুমি দ্বন্দ্ব সমাস বলে দিতে পারবে। সেটাকে তুমি সরাসরি কি বলে দিতে পারবে? দ্বন্দ্ব সমাস বলে দিতে পারবে। এছাড়াও দ্বন্দ্ব সমাসের আরো একটা নিয়ম, সেটা হচ্ছে গিয়ে দ্বন্দ্ব সমাস অবশ্যই বিশেষ্য প্লাস বিশেষ্য হয়। অন্য কোনো পদের সাথে কি হয় না? দ্বন্দ্ব সমাস হয় না। যে পদগুলো ব্যবহার হবে সবগুলোই বিশেষ্য প্লাস বিশেষ্য, মানে নাউন প্লাস নাউন হবে। ঠিক আছে? বিশেষ্য পদের সাথে বিশেষ্য পদের যে সমাস হয় সেটাকে আমরা বলি দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের মধ্যে উভয় পদ প্রাধান্য পায়, মাঝখানে হাইফেন ব্যবহার হয়, প্লাস হচ্ছে গিয়ে বিশেষ্য এবং বিশেষ্য
পদের কি হয়, সমাস হয়। যেমন আমরা উদাহরণ হিসেবে যদি বলি, আমরা আগেই বলেছি সেটা হচ্ছে গিয়ে বাবা, যদি মনে করো এরকম আছে বাবা মা সমস্ত পদ, তাহলে তুমি সবার আগে যেটা দেখবা সেটা হচ্ছে হাইফেন। হাইফেন থাকলেই সেটা দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস নির্ণয় করা সমাসের সবচেয়ে সহজ টপিক বা সবচেয়ে সহজ কাজ। সমাসের সবচেয়ে সহজ কাজ এটা হচ্ছে গিয়ে দ্বন্দ্ব সমাস নির্ণয় করা। যদি কি থাকে, মাঝখানে হাইফেন থাকে, তাহলে হচ্ছে দ্বন্দ্ব সমাস। উভয়পদ প্রাধান্য, যেমন বাবা এবং মা, বাবা মা যখন আমি বলি তখন হচ্ছে গিয়ে বাবাকেও বুঝায় মাকেও বুঝায়, শুধুমাত্র বাবা বা কিংবা শুধুমাত্র মাকে কিন্তু বুঝায় না। তাহলে উভয়পদ প্রাধান্য পাইছে। বাবা শব্দটাও কি নাউন, মা শব্দটাও নাউন, তাহলে বিশেষ্য পদের সাথে বিশেষ্য পদের কি হবে, সমাস হবে। ঠিক আছে, আমরা যদি আর যে প্রথম বাক্যটা লিখছিলাম সেটা হচ্ছে গিয়ে পড়া ও লেখা। ঠিক আছে, পড়া ও লেখা, এটাকে যদি আমরা পড়া ও লেখা এটাকে যদি আমরা সমস্ত পদ করি তাহলে এদিকে কি পড়া লেখা। ঠিক আছে, তো আমাকে যদি এই সমস্ত পদটা দিয়ে থাকে তাহলে আমরা প্রথমেই হাইফেন দেখে বুঝে ফেলবো এটা হচ্ছে গিয়ে দ্বন্দ্ব সমাস। আরও যদি ক্লিয়ার হতে চাই তাহলে পড়া হচ্ছে গিয়ে একটা নাউন, লেখা হচ্ছে একটা নাউন, তাহলে হচ্ছে কি হলো আমাদের এখানে কিন্তু পড়া ও লেখা কেউ ক্রিয়া মনে করবে না, কেননা পড়া ও লেখা হচ্ছে গিয়ে আমরা ভাববাচক যে ইয়াটা আছে ভাববাচক, আমরা ভাববাচক যখন পদের প্রকারভেদ পড়বো সেখানে হচ্ছে গিয়ে ভাববাচক বিশেষ্য নামের একটা নাউন তোমরা অবশ্যই জানো হয়তো, সেটা হচ্ছে গিয়ে ভাববাচক বিশেষ্য। ঠিক আছে, সো নাউন প্লাস নাউন হয়েছে, তাহলে এটাও মিলছে। আরেকটা হচ্ছে উভয় পদ প্রাধান্য। এখানে পড়া ও লেখা দ্বারা শুধুমাত্র পড়াকে বুঝায় না, আবার শুধুমাত্র লেখাকে বুঝায় না, বরঞ্চ পড়া এবং লেখা উভয়কেই কিন্তু বুঝায়। তাহলে উভয় পদ প্রাধান্য পেলে এবং হচ্ছে গিয়ে মাঝখানে হাইফেন থাকলে এবং বিশেষ্য পদের সাথে বিশেষ্য পদের সমাস হলে সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, আর এই দ্বন্দ্ব সমাসের আমাদের যখন আমাদেরকে সমাস নির্ণয় করতে বলে, সমস্ত পদ দেয়া থাকে তার থেকে আমাদের সমাস নির্ণয় করতে হয়, প্লাস হচ্ছে গিয়ে তার ব্যাস বাক্য নির্ণয় করতে হয়। তাহলে ব্যাস বাক্য নির্ণয় করবো কিভাবে? ব্যাস বাক্য নির্ণয়ের উপায় হচ্ছে গিয়ে শুধুমাত্র প্রত্যেকটা পদের শুধুমাত্র পদগুলোর মাঝখানে হচ্ছে গিয়ে ও পদের মাঝখানে হচ্ছে গিয়ে ও থাকবে। ঠিক আছে, এবং থাকবে, এরপর হচ্ছে গিয়ে আর দেওয়া যাবে এবং ও আর। ঠিক আছে, এই তিনটা জিনিস তুমি পদের মাঝখানে যে কোনো একটা বসাই দিলে হয়ে যাবে। যেমন তোমাকে যদি মনে করো যে কি দিল, পড়ালেখা দিল, তুমি এটার ব্যাস বাক্য কিভাবে বানাবা? ব্যাস বাক্য বানানোর জন্য শুধুমাত্র পড়া ও লেখা লিখে দিলেই হয়ে যাবে। বাবা মা যদি দেয়া থাকে তাহলে সেখানের মধ্যে আমি কি দিব? অবশ্যই বাবা এবং মা, বাবা ও মা, বাবা আর মা, যে কোনো একটা বসাই দিলে কিন্তু তোমার কি হয়ে যাবে? বাবা এবং মা লিখে দিলে আমাদের কি হয়ে যাবে? ব্যাস বাক্য তৈরি হয়ে যাবে। তাহলে ব্যাস বাক্যর মধ্যে কিভাবে বানাবো? ব্যাস বাক্য হচ্ছে পদের সাথে আমরা কি করে দিব? এবং ও আর মাঝখানে বসাই দিলে কিন্তু ব্যাস বাক্য হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দ্বন্দ্ব সমাস চিনব কিভাবে? সর্বপ্রথম দ্বন্দ্ব সমাস চিনব হচ্ছে গিয়ে মাঝখানে হাইফেন থাকলে, এরপর হচ্ছে উভয়পদ প্রাধান্য পাবে, বিশেষ্য প্লাস বিশেষ্য হবে, তাহলে হচ্ছে গিয়ে আমাদের দ্বন্দ্ব সমাস চেনা হয়ে যাবে। এবং দ্বন্দ্ব সমাস যখন আমরা নির্ণয় করে ফেলবো, তার ব্যাস বাক্য নির্ণয় করার জন্য মাঝখানে ও এবং আর যে কোনো একটা বসাই দিলে কিন্তু আমরা ব্যাস বাক্য নির্ণয় করে ফেলতে পারবো। এরপর আসি আমাদের হচ্ছে গিয়ে দ্বন্দ্ব সমাস নিয়ে আর দুইটা জিনিস যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে গিয়ে বহুপদী দ্বন্দ্ব, আরেকটা হচ্ছে গিয়ে একশেষ দ্বন্দ্ব। আচ্ছা, বহুপদী দ্বন্দ্ব মানে কি? বহুপদী দ্বন্দ্ব মানে হচ্ছে গিয়ে আমরা এতক্ষণ শুধুমাত্র কি করেছি, যেমন দেখো আমরা লিখেছি বাবা মা, আমরা লিখেছি পড়া লেখা, এখানের মধ্যে কয়টা পদ ছিল? বাবা মা, পড়া লেখা, দুইটা পদ ছিল। বহুপদী মানে হচ্ছে কি সেখানে দুইয়ের অধিক কোনো পদ থাকবে, দুইয়ের অধিক কি থাকবে? পদ থাকবে। যেমন আমরা বিভিন্ন পানের দোকানে গেলে সেখানের মধ্যে কি বলে, সাধারণত কি বলে যে পান, বিড়ি, সিগারেট, বলে না? অবশ্যই বলে। ঠিক আছে, সো এই হচ্ছে গিয়ে বহুপদী মানে হচ্ছে গিয়ে এখানে দ্বন্দ্ব হবে কিন্তু এখানে দুইয়ের অধিক পদ থাকবে। যদি কোনো দ্বন্দ্ব সমাসের মধ্যে দুইয়ের অধিক কি থাকে, পদ থাকে, সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে দ্বন্দ্ব সমাস। এই ক্ষেত্রে আমাদের যে ব্যাস বাক্যটা হবে সেটা কিরকম হবে? আমাদের হচ্ছে গিয়ে প্রথম দুইটা পদ বা প্রথম পদগুলো একসাথে লিখে ফেলবো কমা দিয়ে, পান, বিড়ি, এবং লাস্ট যে পদ থাকবে ওই পদটার সামনে হচ্ছে গিয়ে এবং ও আর যে কোনো একটা বসাই দিলেই হয়ে যাবে, পান, বিড়ি ও সিগারেট। ঠিক আছে,
তাহলে এবং ও আরটা কোথায় বসবে? শেষ পদের সামনে। শেষ পদের সামনে হচ্ছে কি শুধুমাত্র এবং ও আর বসাই দিলে আমাদের বহুপদী দ্বন্দ্বের সমাস বাক্য বা ব্যাস বাক্য কিংবা বিগ্রহ বাক্য কি হয়ে যাবে? নির্ণয় করা হয়ে যাবে। এমন যদি আরেকটা বলি, সেটা হচ্ছে গিয়ে আমাদের প্রায় আমরা যেটা শুনতে পাই সেটা হচ্ছে গিয়ে সাহেব, বিবি, তারপর হচ্ছে গিয়ে গোলাম। এখানের মধ্যে কি দ্বন্দ্ব সমাস? আমরা হাইফেন দেখেই বুঝতে পারতেছি দ্বন্দ্ব সমাস হওয়ার পরে এখানে হচ্ছে গিয়ে দুইয়ের অধিক পদ আছে, তার কারণে এটা হচ্ছে গিয়ে বহুপদী দ্বন্দ্ব। বহুপদী দ্বন্দ্ব হলে সেখানের মধ্যে আমাদের ব্যাস বাক্য নির্ণয় করতে হলে আমরা পদগুলো আগে লিখে ফেলতে পারবো, সাহেব কমা দিয়ে বিবি, এরপর আমরা লিখতে পারবো হচ্ছে গিয়ে এবং ও আর এর যে কোনো একটা দিয়ে আমাদের লাস্ট পদটা মানে গোলাম লিখে দিলে আমাদের কি হয়ে যাবে? দ্বন্দ্বপদ হয়ে যাবে। সো বহুপদী দ্বন্দ্বটা আমরা বুঝতে পারছি আশা করি। সেখানের মধ্যে দুইয়ের অধিক পদ থাকবে, দ্বন্দ্ব সমাস হবে এবং হচ্ছে দুইয়ের অধিক কি থাকবে? পদ থাকবে, তাহলে সেটা হয়ে যায় বহুপদী দ্বন্দ্ব। সেখানে আমরা যদি আমরা সেটার ব্যাস বাক্য বানাতে চাই তাহলে হচ্ছে গিয়ে প্রথম পদগুলো আমরা লিখে ফেলবো কমা দিয়ে, শুধুমাত্র লাস্ট পদ মানে লাস্ট পদের আগেই এবং ও আর এর যে কোনো একটা যুক্ত করে দিলে আমাদের কি হয়ে যাবে? বহুপদী দ্বন্দ্ব হয়ে যাবে। এটা গেল বহুপদী দ্বন্দ্ব। এছাড়া আমাদের দ্বন্দ্ব সমাসের মধ্যে আরো এক ধরনের দ্বন্দ্ব আছে, সেটা হচ্ছে গিয়ে একশেষ দ্বন্দ্ব। সেটাকে বলা হচ্ছে গিয়ে একশেষ দ্বন্দ্ব। একশেষ দ্বন্দ্ব মানে কি? একশেষ দ্বন্দ্ব মানে হচ্ছে এক ধারা বোঝা যাচ্ছে এক শেষ, মানে এক পদের মধ্যে আমরা শেষ করে দিব। এখানে হয়তো অনেকগুলো কি থাকবে বা অনেকেই আলাদা আলাদা করে থাকবে, বাট আমরা সেটাকে একটা পদের মধ্যেই কি করে দিব? শেষ করে দিব। যেমন আমরা যদি বলি যে আমি, তুমি, সে, আমি, তুমি, সে, এটাকে যদি আমরা একটা বাক্যের মধ্যে একটা শব্দের মধ্যে লিখতে চাই তাহলে সেটা কিভাবে লিখবো? আমরা। সেটা কিভাবে লিখবো? আমরা। তাহলে এটা হচ্ছে গিয়ে কি? আমি, তুমি, সে, এটা হচ্ছে গিয়ে ধরো আমাদের ব্যাস বাক্য। ব্যাস বাক্য থেকে আমরা সমস্ত পদ বের করছি আমরা। তাহলে দুই বা ততোধিক পদকে পদ বিশিষ্ট দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যকে আমরা যদি একটা পদের মধ্যে কি করে ফেলি? একটা পদের মধ্যে শেষ করে ফেলি, তাহলে সেটাকে আমরা বলি একশেষ দ্বন্দ্ব। মানে একটা পদের মধ্যে আমরা কি করে ফেলতে পারবো? শেষ করে ফেলতে পারবো। যদি এমনও বলা হয় যে তুমি ও তারা, তুমি ও তারা, এখানে একটা ও বাদ গেছে। তুমি ও তারাকে আমরা কিভাবে লিখবো? তোমরা। তাহলে যে দুই বা ততোধিক যে পদগুলো আছে, পদ বিশিষ্ট দ্বন্দ্ব সমাসকে যদি আমরা একটা পদের মাধ্যমে কি করে ফেলি? সমস্ত পদ বের করতে পারি, তাহলে সেটাকে আমরা বলি একশেষ দ্বন্দ্ব। তাহলে দ্বন্দ্ব সমাস আমরা কি জানলাম? দ্বন্দ্ব সমাসে আমাদের বেসিক প্রথমে জানলাম যে হচ্ছে গিয়ে দ্বন্দ্ব সমাস কিভাবে নির্ণয় করতে হবে। যদি হাইফেন থাকে, উভয় পদ প্রাধান্য পায়, বিশেষ্য প্লাস বিশেষ্য হয়, তাহলে সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্য নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে? মাঝখানে এবং ও আর যুক্ত করে দিলেই হয়ে যাবে। এরপর আমরা শিখলাম হচ্ছে বহুপদী দ্বন্দ্ব, যেখানের মধ্যে কি ছিল? যেখানের মধ্যে ছিল হচ্ছে গিয়ে ওইখানের মধ্যে ছিল হচ্ছে গিয়ে অনেকগুলো পদ ছিল, অনেকগুলো পদকে আমরা কি দিয়েছি? অনেকগুলো পদ ছিল এবং অনেকগুলো পদ থাকার কারণে সেটাকে আমরা বলি বহুপদী দ্বন্দ্ব। আর একটা একশেষ দ্বন্দ্ব মানে হচ্ছে গিয়ে সেখানে অনেকগুলো পদকে আমরা কি করে দিয়েছি? একটা পদ বা একটা শব্দের মধ্যে শেষ করে দিয়েছি, তার কারণে সেটার নাম হচ্ছে গিয়ে একশেষ দ্বন্দ্ব। ঠিক আছে? সো আমি হচ্ছে গিয়ে তোমাদেরকে কয়েকটা দ্বন্দ্ব সমাসের উদাহরণ দিব, সেগুলো হচ্ছে সলভ করে তোমরা হচ্ছে গিয়ে ব্যাস বাক্য লিখে আমাকে কমেন্ট বক্সে জানাবে। তাহলে আমরা হচ্ছে গিয়ে লিখি, আমরা যদি লিখি হচ্ছে গিয়ে ওহি নকুল, তারপর আমরা লিখলাম হচ্ছে গিয়ে ডাল ভাত। ঠিক আছে? এরপর আমরা লিখলাম হচ্ছে গিয়ে সাপ বেজি বা সাপে নেউলে বলে, আমরা হচ্ছে গিয়ে সেটা উলুকে পড়বো, তার কারণে আমি এটা লিখলাম না, সাপ বেজি। ঠিক আছে? তাহলে এই তিনটাকে তোমরা হচ্ছে গিয়ে খুবই সহজ তোমাদের জন্য দ্বন্দ্ব সমাসের এই তিনটার ব্যাস বাক্য নির্ণয় করে আমাকে জানাও। রাকিব রহমান ভাই 2 উইকেট পড়ে গেছে, টার্গেট কত দিছে ভাই? জিতে যাবে নাকি? আচ্ছা, জাহিদ শেখ অ্যাজ ওয়েল অ্যাজ এক্সপেক্টেড, আবারও সবার আগে। সেখানের মধ্যে হচ্ছে গিয়ে ওহিও নকুল, ডাল আর ভাত, সাপ এবং বেজি। গুড ভাইয়া, ভেরি গুড।
জারা রহমান মেবি এই মাত্র এসেছে, সে বলতেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। বাকিরাও আনসার দিয়ে দাও জলদি, যাতে করে আমরা কর্মধারয় সমাসে চলে যেতে পারি। আফসানা অনু, ওহিউনকুল ডালো ভাত সাপু বেজি, ভেরি গুড। ইব্রাহিম হুসাইন, ওহিউনকুল ডালো ভাত সাপু বেজি। তোমরা তো খুবই সহজে শিখে যাইতেছো, আশা করি সামনেরগুলো খুবই সহজ আমরা করে ফেলতে পারবো, ঠিক আছে। সো আমরা হচ্ছে গিয়ে যারা কমেন্ট করতেছো সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি, সবাই পারতেছো। আমরা হচ্ছে গিয়ে পরবর্তীতে আমরা এবার চলে আসবো কর্মধারয় সমাসে। কর্মধারয় সমাসটা কিন্তু একটু কঠিন, তাই একটু মনোযোগ দিয়ে পড়বা, ঠিক আছে, মনোযোগ দিয়ে দেখো। আমরা আসবো এবার কর্মধারয়, ঠিক আছে। কর্মধারয় সমাসের মধ্যে কি হয়, কর্মধারয় সমাস বলতে সাধারণত বোঝায় বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন শব্দের সাথে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের যেই সমাস ঘটে সেটাকে আমরা বলা হয় কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস তাহলে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন, বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের, ঠিক আছে। তাহলে আমরা ওটা থেকে স্ট্রাকচারটা আগে সাজাই। সেটা হচ্ছে গিয়ে আমাদের কি হতে পারে, আমাদের এখানে যেহেতু বিশেষ্য বলছে তাহলে সবার আগে হচ্ছে গিয়ে নাউন হবে, তাই না? নাউন হবে অবশ্যই। তাহলে নাউন প্লাস নাউন হইতে পারে, নাউন প্লাস অ্যাডজেক্টিভ হইতে পারে। এরপর হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ প্লাস নাউন হইতে পারে। এরপর হচ্ছে গিয়ে আরেকটা কি হইতে পারে, অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ হইতে পারে। এই চার ধরনের গঠন আমরা কি সাধারণত কোথায় দেখতে পাই, কর্মধারয় সমাসে দেখতে পাই। এটাকে বলা হয় সাধারণ কর্মধারয় সমাস, সাধারণ কর্মধারয় সমাস। তাহলে কোনো শব্দের মধ্যে যদি নাউন প্লাস নাউন, নাউন প্লাস অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ হয়, আমরা দ্বন্দ্ব সমাসে পড়ছিলাম, সেখানে কি হয়, শুধুমাত্র নাউন প্লাস নাউন হয়। কিন্তু কর্মধারয়ের মধ্যে কি হতে পারে, নাউন প্লাস অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভও হতে পারে, ঠিক আছে। সো আমরা যখন উদাহরণ দিয়ে পড়বো তখন হচ্ছে আরো সহজ লাগবে, ঠিক আছে। আমরা সর্বপ্রথম আসি, কয়েকটা উদাহরণ লিখি। প্রথমে লিখি হচ্ছে গিয়ে নব পৃথিবী। আমাদেরকে মনে করে দেয়া হলো নব পৃথিবী, ঠিক আছে। আমাদেরকে দেয়া হলো হচ্ছে গিয়ে জজ সাহেব, জজ সাহেব। আমাদেরকে দেয়া হলো চালাক চতুর, চালাক চতুর। আমাদেরকে দেয়া হলো আলু সিদ্ধ বা মাছ ভাজা, আলু সিদ্ধ, ঠিক আছে। সো সাধারণ কর্মধারয় সমাসের মধ্যে দেখো তো আমরা প্রত্যেকটা গঠন অনুসারে কিন্তু একটা একটা করে লিখছি। যেমন এখানে নব এবং পৃথিবী, নবটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, পৃথিবী হচ্ছে কি নাউন, তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন চলে গেল। জজ সাহেব, তাহলে হচ্ছে কি জজও একটা নাউন, সাহেবও একটা নাউন, তাহলে এখানে নাউন প্লাস নাউনটা চলে গেল। এরপর হচ্ছে কি চালাক চতুর, চালাকটা অ্যাডজেক্টিভ, চতুর অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ চলে গেল। আলু সিদ্ধ, সেখানের মধ্যে হচ্ছে কি আমাদের আলুটা হচ্ছে কি নাউন, সিদ্ধটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে নাউন প্লাস অ্যাডজেক্টিভ এটাও কিন্তু আমাদের চলে গেল। তাহলে প্রত্যেকটা স্ট্রাকচারে কিন্তু আমরা একটা একটা করে শব্দ লিখেছি। আরেকটা জিনিস আমরা কর্মধারয় সমস্যা আগেই বলেছি, সেটা হচ্ছে কর্মধারয় সমস্যা কি হয়, পরপদের অর্থ প্রাধান্য পায়। কি পাবে, পরপদের অর্থ প্রাধান্য পাবে। দেখো এখন এখানে যেরকম আমরা লিখলাম যে নব পৃথিবী, যখন আমরা লিখছি আমরা কি নবকে বুঝাইছি নাকি পৃথিবীকে বুঝাইছি, আমরা বুঝাইছি পৃথিবীকে। আমাদের সামনে কিন্তু পৃথিবী আসে, পৃথিবীকে আমরা নব বা নতুন বুঝাইছি, কিন্তু আমাদের কিন্তু কোনো নতুনকে বুঝাই নাই, আমরা নতুন শুধুমাত্র বুঝাই নাই, বরঞ্চ আমরা বুঝাইছি পৃথিবী নব বা পৃথিবীটা হচ্ছে গিয়ে নতুন। এখানের মধ্যে যেমন জজ সাহেব, সেখানের মধ্যে তোমরা বলতে পারো যে ভাইয়া দুইটাই যেহেতু নাউন, তাহলে এটাকে জজ ও সাহেব কেন হয় না, চালাক ও চতুর আলাদা কেন হয় না? আচ্ছা, এখানের মধ্যে একটা পার্থক্য জানা দরকার, সেটা হচ্ছে গিয়ে আমরা যখন দ্বন্দ্ব সমাস করেছি, যেমন হচ্ছে গিয়ে বাবা মা, এখানে কিন্তু কি ছিল, বাবা আলাদা একজন ব্যক্তিত্ব ছিল, মা আলাদা একটা ব্যক্তিত্ব ছিল, ঠিক আছে। যদি আমরা বলি যে হচ্ছে গিয়ে ওহি নকুল, তখন সেখানের মধ্যে ওহি আলাদা একটা শব্দ, নকুল আলাদা শব্দ। ওহি মানে দিন, নকুল মানে রাত, ঠিক আছে না? তাহলে দিন এবং রাত আলাদা আলাদা জিনিসকে বুঝাইছে। কিন্তু এই জায়গার মধ্যে আমাদের কি করতে হবে, এই জায়গার মধ্যে হচ্ছে জজ এবং সাহেব, সেখানে কিন্তু জজ সাহেব বলতে আমরা কি দুজন আলাদা আলাদা ব্যক্তিত্বকে বুঝাই নাকি একটা ব্যক্তিত্বকে বুঝাই?
অবশ্যই একটা ব্যক্তিকে বোঝায়। চালাক এবং চতুর দুইটা কিন্তু একই অর্থ দেয় এবং একজন ব্যক্তিকে বোঝায়। আমরা কিন্তু আলাদা আলাদা বলি না যে সে চালাক সে চতুর, এইভাবে কিন্তু বলি না। চালাক চতুর তার আমরা কিন্তু একজনকেই বুঝাই, ঠিক আছে? তাহলে যদি একজনকেই বুঝাই তাহলে সেটা হচ্ছে কর্মধারয় সমাস, আর যদি আলাদা আলাদা দুজনকে বুঝাই তাহলে সেটা হবে কি দ্বন্দ্ব সমাস, ঠিক আছে? আলু সিদ্ধ, ঠিক আছে, অবশ্যই এটা দ্বন্দ্ব হইতে পারে না কারণ এখানে একটা অ্যাডজেক্টিভ আছে, ঠিক আছে না? তাহলে আমরা জানি এগুলো হচ্ছে সবগুলা সাধারণ কর্মধারয় সমাস। এগুলোর ব্যাস বাক্য কিভাবে নির্ণয় করবো, এগুলোর ব্যাস বাক্য কিভাবে নির্ণয় করব? যদি যখন আমাদেরকে বলবে যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন এবং নাউন প্লাস অ্যাডজেক্টিভ এই দুইটার যে ব্যাস বাক্য সেগুলো নির্ণয় করার নিয়ম একরকম, আর নাউন প্লাস অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ, নাউন প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ, এগুলোর হচ্ছে নিয়ম হচ্ছে গিয়ে আলাদা, ঠিক আছে? সো আমরা আলাদা আলাদা করি। এটা হচ্ছে কি এখানে আমাদের নবপৃথিবী এটা হচ্ছে কি আমাদের অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আলু সিদ্ধ এটা হচ্ছে কি নাউন প্লাস অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তাহলে এইগুলা যখন আলাদা আলাদা শব্দ থাকবে, যেমন দেখো দুইটা পদই একই হলে, এখানে দুইটা পদই নাউন, এখানে দুইটা পদই অ্যাডজেক্টিভ, দুইটা পদই একই হলে একটা নিয়ম, আর দুইটা পদই যদি আলাদা আলাদা হয় তাহলে হচ্ছে আলাদা নিয়ম। যেমন এই দুইটার মধ্যে হচ্ছে আলাদা আলাদা দুইটা পদ, একটা নাউন একটা অ্যাডজেক্টিভ, এভাবে করে সেখানের মধ্যে আমরা কি করব, সেখানের মধ্যে আমরা লিখবো যে শুধুমাত্র মাঝখানে কি যুক্ত করে দিলে, সমস্ত পদের মাঝখানে যে যুক্ত করে দিলে আমাদের কি হয়ে যাবে, আমাদের ব্যাস বাক্য নির্ণয় করা হয়ে যাবে। যেমন নবপৃথিবীকে আমরা লিখতে পারি নব যে পৃথিবী, নবপৃথিবী আমরা কি লিখতে পারি নব যে পৃথিবী, কারণ হচ্ছে কি দেখো এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে কি নাউন। যখন সমস্ত পদের মধ্যে দুইটা পদ আলাদা আলাদা হবে তখন আমরা মাঝখানে শুধুমাত্র যে যুক্ত করে দিলেই হয়ে যাবে। যেমন নবটা হচ্ছে অ্যাডজেক্টিভ, পৃথিবী হচ্ছে গিয়ে নাউন, তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন আলাদা আলাদা যেহেতু কি হয়েছে পদ হয়েছে তার কারণে আমরা শুধুমাত্র মাঝখানে যে যুক্ত করে দিলেই হয়ে যাবে। সেম আমাদের কি করতে হবে, আলু সিদ্ধ, ঠিক আছে? যদি আমাদের মনে রাখতে হবে অ্যাডজেক্টিভ যদি পরে থাকে, অ্যাডজেক্টিভ যদি কোথায় থাকে, পরে থাকে, তখন আমরা কি করব, অ্যাডজেক্টিভটাকে আগে আনতে হবে। তাহলে আমাদের সমস্ত পদ আগে হবে যে অ্যাডজেক্টিভ, মানে সিদ্ধ শব্দটা আগে চলে আসবে, সিদ্ধ, মাঝখানে আমরা আনবো যে, আর এরপর হচ্ছে কি আলু, শুধুমাত্র কি করে দিলেই হয়ে যাবে, যে যুক্ত করে দিলেই হয়ে যাবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, অ্যাডজেক্টিভ যদি শেষে থাকে সেটাকে আমরা কি আনবো, আগে নিয়ে আসবো। আর যেখানের মধ্যে উভয় পদ সমান, যেখানের মধ্যে কি উভয় পদ সমান, যেমন এখানে হচ্ছে গিয়ে জজ নাউন সাহেব নাউন, এখানে চালাক নাউন চতুর নাউন, সেখানের মধ্যে আমাদের কি করতে হবে, সেখানের মধ্যে আমরা কি করব, যা তা যিনি তিনি, সেখানের মধ্যে আমরা কি করব, আনবো হচ্ছে গিয়ে যা তা যিনি তিনি, তারপর হচ্ছে গিয়ে যে সে, এভাবে করে আমরা আনতে পারি। এই দুইটা অবশ্যই কি ব্যক্তির ক্ষেত্রে, এটা হচ্ছে বস্তুর ক্ষেত্রে। যেহেতু আমরা জানি জজ সাহেব ব্যক্তি, তার কারণে আমরা সম্মানীয় ব্যক্তি, তার কারণে আমরা যিনি তিনি আনবো, তিনি সাহেব, যিনি জজ তিনি সাহেব। চালাক চতুর এখানের মধ্যে দুইটাই অ্যাডজেক্টিভ, তাইলে আমরা কি আনতে পারবো, যা তা আনতে পারবো, যিনি তিনি আনতে পারবো, যে সে, যে কোনো একটা আনলেই হবে। এখন চালাক চতুর যেহেতু বস্তুবাচক তাহলে হচ্ছে আমরা আনবো যা এবং তা, তাহলে যা তা আনি, যা চালাক বা যে চালাক, আমরা যেও আনতে পারি, যে চালাক সেই চতুর, যে চালাক সেই চতুর, ঠিক আছে? তাহলে আমরা ব্যাস বাক্যটা কিভাবে নির্ণয় করব, ব্যাস বাক্য নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখবো যে পদ দুইটা কি একই নাকি। পদ দুইটা যদি নাউন প্লাস নাউন হয় অথবা অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ হয় তাহলে হচ্ছে গিয়ে যা তা যিনি তিনি অথবা যে সে, যে কোনো একটা আনলেই হয়ে যাবে। আর হচ্ছে কি যদি পদ দুইটা আলাদা আলাদা হয়, মানে একটা অ্যাডজেক্টিভ একটা নাউন হয়, তাহলে আমরা কি করব, মাঝখানে শুধু যে আনলেই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে সাধারণ কর্মধারয় সমাসে আমাদের ব্যাস বাক্য নির্ণয় করার ক্ষেত্রে কি করতে হবে, অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোন পদ, দুইটা পদ কি একই নাকি। দুইটা পদ যদি একই হয়, যদি দুইটা পদই নাউন হয় বা দুইটা পদই যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে হচ্ছে নিয়ম হচ্ছে যে আনতে হবে। আর যদি নাউন প্লাস অ্যাডজেক্টিভ হয় তাহলে হচ্ছে কি আমাদের কি করতে হবে, যা তা যিনি তিনি যে সে আনতে হবে, ঠিক আছে? আমি মনে হয় উল্টা বলছি, তাই না? হ্যাঁ উল্টা বলছি, সরি। সেটা হবে যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকলে সেখানে মধ্যে আমরা যে আনতে হবে, এবং হচ্ছে নাউন প্লাস নাউন হলে, অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ হলে মানে একই হলে সেখানে আমরা যা তা যিনি তিনি যে সে এনে হচ্ছে কি ব্যাস বাক্য নির্ণয় করব, ঠিক আছে? এটা গেল সাধারণ কর্মধারয়। সাধারণ কর্মধারয় নির্ণয় করতে আমাদের তেমন কোনো সমস্যা হয় না। আমাদের মেইন যে সমস্যা হয় সে তিনটা আমরা এখন আলোচনা করব। সে তিনটা হলো যে সর্বপ্রথম হচ্ছে গিয়ে উপমান, এরপর হচ্ছে গিয়ে উপমিত, এরপর হচ্ছে গিয়ে রূপক,
তিনটাই কর্মধারায় সমাসের প্রকারভেদ। তাহলে কর্মধারায় সমাসের উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায়, রূপক কর্মধারায়। আমরা কিভাবে বুঝবো কোনটা কি, ঠিক আছে? এই জায়গার মধ্যে আমরা একটু কনফিউজড হয়ে যাই আর কি, ঠিক আছে? সো সবার আগে হচ্ছে কি আমরা উপমান, উপমিত এবং রূপক কর্মধারয়ের যেই কি বলে এটাকে, তো মানে গঠন, সেগুলো আগে আমরা জেনে নিব। অবশ্যই কর্মধারয় সমস্যা আমরা জানি পরপদের অর্থ প্রাধান্য পাই, তাহলে কর্মধারয় যখন আমরা নিশ্চিত হয়ে যাব তখন আমরা কি করব, আগে গঠনগুলো দেখবো এটা কোন ধরনের সমাস। সো সর্বপ্রথম হচ্ছে গিয়ে নাউন প্লাস অ্যাডজেক্টিভ। উপমান কর্মধারয় এর গঠন হচ্ছে গিয়ে নাউন প্লাস অ্যাডজেক্টিভ, মানে বিশেষ্য এবং বিশেষণ পদ হয়। উপমিতের মধ্যে কি হয়, নাউন প্লাস নাউন হয়। রূপকের গঠন হচ্ছে গিয়ে প্রথমে থাকবে একটা অধরা বস্তু, অধরা বস্তু মানে যেটা কি ধরা ছোঁয়া যায় না, দেখাও যায় না, অধরা বস্তু, ঠিক আছে? অধরা বস্তু প্লাস হচ্ছে গিয়ে সেটা থাকবে হচ্ছে গিয়ে নাউন, ঠিক আছে? তাহলে আমরা যদি বলি প্রথমত উপমান এবং উপমিতের মধ্যে পার্থক্য কি, তাহলে দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে গিয়ে শেষ পদ। পরপদ এক জায়গায় অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভ কি এক জায়গায় কি হয়, নাউন হয়। তাহলে উপমান এবং উপমিতের মধ্যে পার্থক্য কোন জায়গায়, এক জায়গায় অ্যাডজেক্টিভ, এক জায়গায় নাউন, পরপদটা, ঠিক আছে? তাহলে পরপদ যদি অ্যাডজেক্টিভ হয় সেটা হবে উপমান, পরপদ যদি নাউন হয় সেটা হচ্ছে উপমিত, ঠিক আছে? আরও একটা পার্থক্য হচ্ছে গিয়ে এই যে উপমান আছে সেটা হচ্ছে গিয়ে সত্যি, এবং উপমিত যেটা আছে সেটা হচ্ছে গিয়ে মিথ্যা। কিভাবে মিথ্যা বা কিভাবে সত্যি সেটা হচ্ছে আমরা উদাহরণ দিয়ে বুঝবো, ঠিক আছে? তোমরা শুধু মনে রাখো উপমানটা সবসময় সত্যি এবং উপমিতটা মিথ্যা। কর্মধারায় সমাস দ্বারা আমরা মূলত বুঝাই তুলনা, দুটো ব্যক্তি বা দুটো বস্তুর মধ্যে বা একটা ব্যক্তি একটা বস্তুর মধ্যে তুলনা করা বুঝাইতে বলতে আমরা কি বলি, কর্মধারায় সমাসটা ইউজ করি। তো উপমান, উপমিত এবং রূপক বা উপমান উপমিতের মধ্যে যেই কি হবে তুলনাটা হবে, ওই তুলনাটা হবে যে উপমানের মধ্যে সত্যি হবে এবং উপমিতের মধ্যে হবে মিথ্যা। আমরা একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবা। যেমন আমরা যদি উদাহরণ দিই হচ্ছে গিয়ে এখানের মধ্যে গজ মূর্খ, গজ মূর্খ, আমরা এখানে উদাহরণ যদি লিখি হচ্ছে গিয়ে মুখ চন্দ্র, মুখ চন্দ্র। প্রথমত আমরা গঠনটা একটু দেখি, ঠিক আছে? দেখো গজ মানে কি হাতি, গজ মানে কি হাতি, তাহলে হাতিটা হচ্ছে একটা নাউন, অবশ্যই নাউন লিখলাম। মূর্খ হচ্ছে গিয়ে কি, যা হচ্ছে পড়ালেখা পারে না তাকে আমরা মূর্খ বলি, বা সেটা হচ্ছে তার একটা গুণ বা দোষ, ঠিক আছে, অবস্থা। তাহলে মূর্খটা হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ। তাহলে গঠন হয়েছে কি দেখো তো, নাউন প্লাস অ্যাডজেক্টিভ। একইভাবে এখানে দেখো তো মুখ হচ্ছে গিয়ে নাউন, আবার চন্দ্র হচ্ছে গিয়ে নাউন, তাহলে নাউন প্লাস নাউন। তাহলে দেখো তো যখন আমরা গঠন দিয়ে কিন্তু উপমান এবং উপমিতের মধ্যে কি করে ফেলতে পারি, পার্থক্য করে ফেলতে পারি। যদি পরপদ বা উত্তরপদ যেটা আছে সেটা যদি কি হয়, অ্যাডজেক্টিভ হয়, তাহলে আমরা বলবো সেটা উপমান। আর যদি পরপদ কি হয়, নাউন হয়, সেটাকে আমরা বলবো উপমিত কর্মধারয়, ঠিক আছে? এছাড়া আমি আরেকটা জিনিস বলছি, সত্য এবং মিথ্যা। যেমন গজমূর্খ মানে কি, আমরা যখন উপমান এবং উপমিতের মধ্যে কি করতে চাইবো, আমরা কি করব, কি বলে ব্যাস বাক্য নির্ণয় করবো, তখন আমাদের কি করতে হবে, জাস্ট মাঝখানে একটা ন্যায় নিয়ে আসলে হবে। যেমন গজের ন্যায় মূর্খ, মাঝখানে কি নিয়ে আসলেই হবে, শুধুমাত্র ন্যায় শব্দটা নিয়ে আসলেই হবে। আর এইখানের মধ্যে উপমিতের মধ্যে হচ্ছে গিয়ে ন্যায়টা কোথায় যাবে, পরবর্তী যাবে, ন্যায়টা কোথায় যাবে, পরবর্তী যাবে। যেমন আমরা লিখলাম যে মুখ চন্দ্রের ন্যায়, মুখ চন্দ্রের ন্যায়। তাহলে ব্যাস বাক্য নির্ণয়ের ক্ষেত্রে একটা হবে যে ন্যায় মাঝখানে, যেমন গজের ন্যায় মূর্খ, আরেকটার মধ্যে হচ্ছে গিয়ে শেষে হবে ন্যায়, যেমন মুখ চন্দ্রের ন্যায়, ঠিক আছে? তাহলে গঠনের দিক দিয়ে আমরা প্রথম আগে জানলাম, যদি শেষে অ্যাডজেক্টিভ হয় সেটা হবে উপমান, আর যদি শেষে নাউন হয় সেটা হবে গিয়ে উপমিত। এবার আমরা সত্য নাকি মিথ্যা সেটা বের করি। যেমন দেখো আমি যদি বলি গজ মূর্খ বা গজের ন্যায় মূর্খ, তাহলে একটা লোককে যদি আমি বলি যে হাতির মতো সে মূর্খ, অবশ্যই সে হাতির মতো মূর্খ হতে পারে। সে হাতি না হইতে পারে কিন্তু হাতির মতো মূর্খ হতে পারে। বাট আমি যদি এমন করে বলি মুখ চন্দ্র, বা তার মুখ হচ্ছে চন্দ্রের মতো মুখ, বা মুখ চন্দ্রের ন্যায়, আমি যদি বলি তাহলে কি একটা মুখ কি কখনো চন্দ্র হইতে পারে? কারো মুখ অনেক সুন্দর হইতে পারে, উজ্জ্বল হইতে পারে, চন্দ্রের মতো উজ্জ্বল হইতে পারে, কিন্তু কখনোই কি হবে না, চন্দ্র হবে না। তার মানে হচ্ছে গিয়ে এটা মিথ্যা কথা, মানে হচ্ছে গিয়ে পাম পট্টি মারে না আমাদের অনেক সময়, আমরা অনেক সময় কি করি না, কাউকে পাম পট্টি মারতে যাই না, আরে ভাই তোর মুখটা একদম চন্দ্রের মতো, একদম চাঁদ, ঠিক আছে না, এরকম বলো না, তাহলে ওইটা আমরা কি বলি না, কখনোই সত্যি বলি না। কখনোই তার মুখটা চাঁদ হইতে পারে না, সে চাঁদের মতো উজ্জ্বল হইতে পারে, বাট কিন্তু কখনোই চাঁদ হবে না। এখানের মধ্যে একজন মূর্খ কিন্তু কি হইতে পারে, সবসময় হাতির মতো মূর্খ হইতে পারে, মানে এটা হচ্ছে গিয়ে সত্য। তাহলে যদি সত্য হয়,
যদি সত্য হয় তাহলে সেটা উপমান, যদি মিথ্যা হয় তাহলে সেটা হচ্ছে উপমিত। এছাড়াও আমরা আলাদা আলাদা করতে পারি কিভাবে, যদি পরপদ কি হয় অ্যাডজেক্টিভ হয় তাহলে হচ্ছে গিয়ে পরপদ যদি অ্যাডজেক্টিভ হয় সেটা উপমান, আর পরপদ যদি নাউন হয় তাহলে সেটা হচ্ছে গিয়ে উপমিত। তাহলে উপমান এবং উপমিতের মধ্যে আমাদের পার্থক্য করা শেষ। এবার আসি আমরা হচ্ছে গিয়ে রূপক এবং উপমিতের মধ্যে পার্থক্যটা করে ফেলি। হ্যাঁ, দেখো এই দুইটার মধ্যে একটা সিমিলারিটি হয় যে কি, শেষ পদ দুইটার মধ্যেই কি নাউন, শেষ পদ দুইটার মধ্যেই নাউন। আমরা এখন এই জায়গার মধ্যে একটু কনফিউজড হয়ে যাই, এই জায়গার মধ্যে কি হয়ে যায়, কনফিউজড হয়ে যায়। তো কিভাবে করব, কনফিউশনটা দূর করার জন্য আমাদেরকে দেখতে হবে যে প্রথম পদ। দেখো এখানে বলছে অধরা বস্তু, অধরা বস্তু মানে হচ্ছে যেটা আমরা দেখতে পাই না, ধরতে পারি না, যেটা আমি কি করতে পারি না, দেখতে পাই না, শুনতে পাই না, দেখতে পাই না, ধরা হয় না, এটা একটা অনুভূতির জায়গা বা অনুভূতি। কারণ আমার সুখ, আমার শোক, আমার কান্না বা আমার ব্যথা, আমার বিষাদ, এগুলো কি করতে পারি না, আমরা দেখতে পারি না। এগুলো কি আমাদের জন্য সবসময় অধরা বস্তু, এগুলো হচ্ছে কি অনুভূতি। কারো কষ্ট আমরা কখনো কি সেটা হয়তো অনুভব করে, কিন্তু আমরা সেটা কি করতে পারি না, দেখতে পারি না, বা সেটা হচ্ছে ধরতে পারি না, ছুতে পারি না, এটা হচ্ছে কি অধরা বস্তু। তাহলে পূর্বপদের মধ্যে যদি কি থাকে, অধরা বস্তু থাকে, তাহলে সেটা হবে গিয়ে রূপক কর্মধারয়। আর পূর্বপদের মধ্যে যদি সাধারণত যেমন মুখ আমরা ধরতে পারি, ঠিক আছে, ছুতে পারি, দেখতে পারি, যদি অধরা বস্তু না হয় আর সাধারণ বস্তু হয় তাহলে সেটাকে আমরা বলবো যে উপমিত কর্মধারয়। ঠিক আছে, তাহলে উপমিতর সাথে রূপকের পার্থক্যটা কোন জায়গায়, প্রথম পদে। উপমিতের সাথে রূপকের পার্থক্য হচ্ছে গিয়ে প্রথম পদ। প্রথম পদ যদি অধরা হয়, মানে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, এমন হয় তাহলে সেটা হচ্ছে গিয়ে রূপক। যেমন আমি যদি বলি যে গিয়ে বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধু, আমি যদি বলি বিষাদ সিন্ধু, এখানের মধ্যে দুইটা পদ, একটা হচ্ছে বিষাদ, একটা হচ্ছে সিন্ধু। যেমন বিষাদ মানে কি বুঝায়, কারো কষ্ট বোঝায়। বিষাদ দ্বারা কি বুঝায়, কারো কষ্ট বুঝায়। এখন বিষাদ, যেমন বিষাদকে আমরা কখনো দেখতে পারি, একজন হয়তো তার কষ্ট অনুভব করে, কিন্তু কখনো আমরা কি করি না, বিষাদ দেখতে পারি না, ধরতে পারি না, ছুতে পারি না, পরিমাপ করতে পারি না, মানে এটা হচ্ছে গিয়ে অধরা বস্তু। তাহলে অধরা বস্তু হলে সেটাকে আমরা বলবো রূপক কর্মধারয়। অন্যদিকে এদিকে যদি আমরা বলি এমন যে সিংহ পুরুষ, সিংহ পুরুষ, আমরা একটা পুরুষকে কি করলাম, সিংহের সাথে তুলনা করলাম, মানে পুরুষ সিংহের ন্যায়, পুরুষ সিংহের ন্যায়। একটা পুরুষ কি হইতে পারে, অবশ্যই সিংহের মতো সাহস হইতে পারে, কখনোই কি হইতে পারবে না, কিন্তু কখনোই যে সিংহ হয়ে যাবে না। তার মানে হচ্ছে এটা হচ্ছে কি মিথ্যা কথা, তার মানে হচ্ছে উপমান, উপমিত কর্মধারয়। ঠিক আছে, আর এই জায়গার মধ্যে কি হয়, পূর্বপদ যেটা আছে সিংহ, পূর্বপদ কি সিংহ, আমরা ধরতেও পারি, দেখতেও পারি, ছুতেও পারি, তাহলে অবশ্যই এটা অধরা বস্তু না। অন্যদিকে এদিকে যদি আমি বলি যে বিষাদ সিন্ধু, বিষাদের যে প্রথম পদটা আছে, কারো কষ্ট দুঃখ এগুলো আমরা কিন্তু না দেখতে পারি না, ছুতে পারি না, কি করতে পারি না, শুধুমাত্র অনুভব করার বস্তু, এটা কি দেখা বা ছোঁয়া যায় না। এছাড়া আরো যদি আমি লিখি যে সুখ সাগর, সুখ সাগর যদি আমি লিখি, তাহলে এখানে প্রথম পদ হচ্ছে সুখ, আমরা সুখ করতে পারি না, দেখতে পারি না, শুনতেও পারি না, ধরতেও পারি না, তাহলে সেটা অধরা বস্তু। আমি যদি লিখি যে দিল দরিয়া, দিল দরিয়া, দিল মানে হচ্ছে কি আমাদের যে নাফস মাক, কি বলে এটাকে, হার্ট যেটাকে বলে আর কি। ঠিক আছে, তাহলে এই দিল আমরা কি করতে পারি না, বা আমাদের হার্টকে আমরা কি করতে পারি না, দেখতে পারি না, শুনতে পারি না, বা অনুভব, মানে এটা হচ্ছে একটা অনুভবের বিষয়, এটা আমরা দেখতে পারি না, ছুতেও পারি না, মানে এটা হচ্ছে অধরা বস্তু। তাহলে পূর্বপদে যদি অধরা বস্তু থাকে তাহলে সেটা হবে গিয়ে রূপক কর্মধারয়। পূর্বপদের মধ্যে অবশ্যই ধরা যাবে, তাহলে সেটা উপমিত কর্মধারয়। তাহলে তিনটার মধ্যে আমরা একটা পার্থক্য করে দেখি। যদি আমাদেরকে একটা কর্মধারয় সমাস আমরা নির্ণয় করে ফেলতে পারি এবং আমরা বলি যে সেটা উপমান হইতে পারে, উপমিত হইতে পারে, অথবা রূপক হইতে পারে, তাহলে সর্বপ্রথম যেটা দেখবো যে পরপদ অ্যাডজেক্টিভ কিনা। যদি পরপদ অ্যাডজেক্টিভ হয়, যদি কি হয়, পরপদ অ্যাডজেক্টিভ হয়, তাহলে সেটা হবে উপমান। যদি এমন হয় যে না, পরপদ নাউন আছে, পরপদ কি আছে, নাউন আছে, বিশেষ্য আছে, তাহলে সেটা হইতে পারে হয়তো উপমিত অথবা রূপক। তখন আমরা দেখবো পূর্বপদ কি, পূর্বপদ কি অধরা বস্তু, ধরা যায় না এমন কোনো বস্তু, যদি ধরা না যায় তাহলে সেটা রূপক, আর যদি ধরা যায় তাহলে সেটা উপমিত। হ্যাঁ, সো রূপকের যে ব্যাস বাক্য সেটা আমরা কিভাবে নির্ণয় করবো, জাস্ট মাঝখানে হচ্ছে রূপ শব্দটা ঢুকাই দিলেই হবে। কি ঢুকাই দিলে হবে, মাঝখানে রূপ ঢুকাই দিলে, যেমন বিষাদ রূপ সিন্ধু, আমরা এটাকে যদি ব্যাস বাক্য লিখি তাহলে বিষাদ রূপ সিন্ধু। সুখ সাগরকে লিখলে সুখ রূপ সাগর, এবং দিল দরিয়াকে যদি আমরা লিখি দিল রূপ দরিয়া। তাহলে আমাদেরকে কি করা যাবে, আমরা চাইলে কি করতে পারবো, যে ব্যাস বাক্যটা খুবই সহজেই মাঝখানে রূপ ঢুকাই দিলেই হয়ে যাবে। উপমিতের যে ব্যাস বাক্য সেটার মধ্যে ন্যায়টা পরে দিলেই হবে, এবং উপমানের মধ্যে আমরা কি করতে পারি, ন্যায়টা মাঝখানে দিয়ে আমরা ব্যাস বাক্য নির্ণয় করে ফেলতে পারি। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে কয়েকটা শব্দ লিখবো এবং সেগুলো হচ্ছে আমরা নির্ণয় করব
যে কোনটা উপমান, কোনটা উপমিত এবং কোনটা রূপক কর্মধারয় সমাস হয়। ঠিক আছে, তাহলে আমি কয়েকটা শব্দ লিখি। সর্বপ্রথম যে শব্দটা লিখি সেটা হচ্ছে গিয়ে অরুণ রাঙা। অরুণ রাঙা। এরপর আমরা লিখলাম হচ্ছে গিয়ে ফুলকুমারী। ফুলকুমারী, ফুলকুমারী। এরপর আমরা লিখলাম হচ্ছে গিয়ে শশব্যস্ত। শশব্যস্ত, ঠিক আছে। এরপর আমরা লিখলাম হচ্ছে গিয়ে মন মাঝি। মন মাঝি। তাহলে তোমাদের কাজ হবে আমাকে এই চারটা কোনটা কোন ধরনের কর্মধারয় সমাস, এখানে উপমান আছে, উপমিত আছে এবং কর্মধারয় সমাসের মধ্যে কোনটা কোন ধরনের সমাস সেটা তাড়াতাড়ি নির্ণয় করে আমাকে কমেন্ট বক্সে জানাও। কমেন্ট বক্সে জানিয়ে দাও, আমরা এটা সলভ করি। সলভ করতে করতে তোমরা কমেন্ট বক্সে জানাও যে কোনটা কোন ধরনের কর্মধারয় সমাস। সর্বপ্রথম আমরা হচ্ছে অরুণ রাঙা, আমরা একটু স্ট্রাকচারটা ধরি, ঠিক আছে। যেমন অরুণ মানে হচ্ছে গিয়ে সূর্য, মানে এটা হচ্ছে একটা নাউন। রাঙা মানে হচ্ছে রঙিন বুঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে গিয়ে একটা অ্যাডজেক্টিভ, দোষ গুণ অবস্থা সংখ্যা বোঝাচ্ছে, তাহলে নাউন প্লাস অ্যাডজেক্টিভ। ফুল কুমারী, ফুল হচ্ছে গিয়ে নাউন, আমরা জানি, সকলে একমত হব। কুমারীও কি নাউন, ঠিক আছে না। শশ ব্যস্ত, শশ মানে হচ্ছে খরগোশ, শশ মানে কি খরগোশ, তাহলে এটা একটা নাউন। ব্যস্ত মানে হচ্ছে গিয়ে সে একটা ব্যস্ত বা বিজি এমন বুঝায়, তার মানে হচ্ছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপর হচ্ছে মন মাঝি, ঠিক আছে না, মনটাও কি নাউন, মাঝিটাও হচ্ছে গিয়ে নাউন, ঠিক আছে না। তাহলে আমরা এবার হচ্ছে গিয়ে বের করব কোনটা কোন ধরনের কর্মধারয় সমাস। তাহলে আমরা দেখি, সব আমরা জানি যদি পরপদ অ্যাডজেক্টিভ হয়, পরপদ অ্যাডজেক্টিভ হলে তাহলে সেটা হবে অবশ্যই উপমান কর্মধারয়। তাহলে অরুণ রাঙা এবং শশব্যস্ত হবে হচ্ছে গিয়ে উপমান কর্মধারয়। উপমান কর্মধারয়, উপমান কর্মধারয়। আবার বলতেছি, যদি পরপদ বা উত্তরপদ কি হয়, অ্যাডজেক্টিভ হয়, তাহলে আমরা সেটাকে উপমান কর্মধারয় হিসেবে বলবো। এবার আসি শেষ পদ যদি কি হয়, নাউন হয়, তাহলে সেখানে কি হতে পারে, উপমিত হতে পারে, এরপর হচ্ছে রূপকও হতে পারে। হ্যাঁ, তো সেই জন্য আমরা কি করব, পূর্বপদে আসব। পূর্বপদের কি, পূর্বপদ যদি অধরা বস্তু হয়, মানে ধরা যায় না, ধরা ছোঁয়া যায় না এমন কোনো বস্তু হয়, তাহলে সেটা হচ্ছে রূপক। আর যদি এমন হয় যে না সেটা ধরা ছোঁয়া যাচ্ছে, তাহলে সেটা হচ্ছে গিয়ে উপমিত কর্মধারয়। যেমন এখানে ফুল আমরা কি করতে পারি, দেখতে পারি, ধরতেও পারি, ছুঁতেও পারি, মানে এটা অধরা বস্তু নয়। অধরা বস্তু না হলে সেটা হবে উপমিত কর্মধারয়। আর অন্যদিকে মন আমরা কি করতে পারি না, দেখতে পারি না, ধরতে পারি না, ছুঁতেও পারি না, ঠিক আছে, দেখা ছোঁয়া যায় না। যদি অধরা বস্তু থাকে তাহলে সেটা হবে গিয়ে কি, রূপক কর্মধারয়। সুন্দর করে নির্ণয় করা হয়ে গেছে না। সর্বপ্রথম আমরা দেখছি পরপদ অ্যাডজেক্টিভ হলে সেটা উপমান, যদি এমন হয় যে পরপদ নাউন তাহলে সেটা রূপক হইতে পারে অথবা উপমিত হইতে পারে। তখন আমরা দেখব প্রথম পদ কি, প্রথম পদের মধ্যে একটা হচ্ছে অধরা বস্তু, একটা হচ্ছে গিয়ে ধরা যায় বস্তু। অধরা বস্তু হলে রূপক, আর ধরা গেলে সেটা হচ্ছে গিয়ে উপমিত কর্মধারয়। এবার আমরা যদি ইয়া করে ফেলি, সমাস বাক্য নির্ণয় করি, তাহলে কি হবে, অরুণ রাঙা মানে উপমান হলে মাঝখানের ন্যায় আসবে, অরুণের ন্যায় রাঙা, অরুণের ন্যায় রাঙা। তারপর হচ্ছে শশব্যস্ত, এটাও যেহেতু উপমান তাহলে মাঝখানের ন্যায় নিয়ে আসবো, শশকের ন্যায় ব্যস্ত, ঠিক আছে না। আর উপমিত হলে সেটাকে আমরা পরে ন্যায় আনি, তাহলে কুমারী ফুলের ন্যায়, কুমারী ফুলের ন্যায়। আর আমরা জানি রূপকের যদি আমরা কি করতে চাই, মানে রূপকের যদি আমরা ব্যাস বাক্য নির্ণয় করি, তাহলে হচ্ছে মাঝখানে রূপ নিয়ে আসলেই হবে, মন রূপ মাঝি। আফসানা অনু, অরুণের ন্যায় রাঙা উপমান, ঠিক আছে, তোমরা মিলাই নিতে পারো যারা যারা করছো। তারপর হচ্ছে কুমারী ফুলের ন্যায় উপমিত হয়েছে, মনরূপ মাঝি, এটা হচ্ছে রূপক হয়েছে। আর সেটা হচ্ছে গিয়ে শশব্যস্ত
মানে শশকের ন্যায় ব্যস্ত, সেটা হচ্ছে গিয়ে আমাদের কি, যেহেতু লাস্টে অ্যাডজেক্টিভ আছে তাহলে সেটা হবে গিয়ে উপমান কর্মধারয় সমাস। আশা করি তোমাদের বোঝার কথা। তাহলে আমরা হচ্ছে কর্মধারয় সমাসের মধ্যে কি জানলাম, কর্মধারয় সমাসের এই তিনটা হচ্ছে মেইন। আমাদের যদি পরীক্ষার মধ্যে আসে তাহলে আমাদের এই তিনটা থেকে আসে মূলত, ঠিক আছে? উপমান, উপমিত এবং কর্মধারয়। আমরা এই জায়গার মধ্যে আটকাই যাই যে কোনটা উপমান হবে, কোনটা উপমিত হবে এবং কোনটা কি হবে, কোনটা হবে যে রূপক কর্মধারয়। এই জায়গার মধ্যে আমরা আটকাই যাই। সো এই জিনিসটা থেকে তোমরা খেয়াল রাখিও, যদি শেষ পদ অ্যাডজেক্টিভ হয় তাহলে সেটা উপমান, যদি শেষ পদ নাউন হয় তাহলে আমরা আসবো কোথায়, প্রথম পদে। প্রথম পদ যদি অধরা হয় তাহলে সেটা হবে রূপক কর্মধারয়, আর যদি প্রথমটা যদি কি হয়, ধরা যায়, তাহলে সেটা হবে যে গিয়ে উপমিত কর্মধারয়। ঠিক আছে? তাহলে কর্মধারয় সমাসের আরেকটা ছোট্ট একটা জিনিস, সেটা হচ্ছে কি আমরা শেষবারের মধ্যে দেখিনি, সেটা হচ্ছে গিয়ে মধ্য পদলোপী কর্মধারয়। মধ্য পদলোপী কর্মধারয়, মধ্য পদলোপী দ্বারা তোমরা বুঝতে পারতেছো মধ্যপদ লোপ পায়। তাহলে মধ্যপদ লোপ পায় এমন কর্মধারয় সমাসের, মধ্যপদ লোপ পেয়ে সমস্ত পদ গঠিত হয় এমন কর্মধারয় সমাসকে আমরা কি বলি, মধ্য পদলোপী কর্মধারয় সমাস বলে থাকি। যেমন আমি যদি লিখি যে সিংহাসন, মনে করো এটা কিসে আছে, সমস্ত পদে আছে। সিংহাসন বলতে আমরা কি বুঝি দেখো তো, সিংহাসন বলতে বাদ গেছে, মানে মধ্য যে পদটা আছে সেটা বাদ গিয়ে সিংহ এবং আসন দুইটা মিলে হচ্ছে গিয়ে সিংহাসন হয়ে গেছে, সিংহাসন হয়ে গেছে। তাহলে মধ্যপদ বাদ দিয়ে যে সমাস হয় সেটাকে আমরা বলি মধ্য পদলোপী কর্মধারয়। সেটাকে আমরা কি বলি, মধ্য পদলোপী কর্মধারয় বলি। আমরা যদি আরেকটা লিখি যে সাহিত্য সভা, আমরা যদি সাহিত্য সভা নির্ণয় করলাম, এরপর হচ্ছে কি সাহিত্য সভা দ্বারা আমরা কি বুঝি, মূলত সাহিত্য বিষয়ক যে সভা হয়, আমরা যে একটা সভা বসে এবং সেখানের মধ্যে সাহিত্য নিয়ে আলোচনা করে সেটাকে আমরা বলি সাহিত্য সভা বা সাহিত্য বিষয়ক সভা। ঠিক আছে না? তাহলে হচ্ছে কি আমরা যদি এটাকে কি লিখি, আমরা এটাকে যদি কি করি, ব্যাসবাক্য করি, তাহলে সেটা ব্যাসবাক্য দ্বারাই সাহিত্য বিষয়ক সভা। তাহলে এখানের মধ্যে থেকে ব্যাসবাক্য থেকে বিষয়ক যে শব্দটা আছে সেটা বাদ দিয়ে আমরা কি করি, সাহিত্য সভা বানাই। তাহলে মধ্যপদ বাদ দিয়ে যেই কর্মধারয় সমাসের মধ্যে সমস্ত পদ বা সমাস গঠিত হয় সেটাকে আমরা বলি মধ্য পদলোপী কর্মধারয়, মধ্য পদলোপী কর্মধারয়। তাহলে এই কর্মধারয় সমাস আজকে আমাদের শেষ হলো। কর্মধারয় সমাস আমরা কি কি পড়ছি, সাধারণ কর্মধারয় পড়ছি, সেখানে 4 ধরনের গঠন ছিল, নাউন প্লাস নাউন, নাউন প্লাস অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ। এরপর আমরা পড়লাম উপমান, উপমিত এবং রূপক, যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেটা আমরা পড়লাম। সেখানে বললাম যদি পরপদ অ্যাডজেক্টিভ হয় তাহলে সেটা উপমান কর্মধারয়, যদি এমন হয় যে পরপদ নাউন তাহলে আমরা পূর্বপদে আসবো, পূর্বপদের মধ্যে যদি অধরা বস্তু থাকে তাহলে সেটা হবে যে রূপক কর্মধারয়, আর যদি পূর্বপদের মধ্যে ধরা যায় এমন কোনো বস্তু থাকে তাহলে সেটাকে আমরা বলবো যে হচ্ছে গিয়ে উপমিত কর্মধারয়। এরপর আমরা বললাম মধ্যপদলোপী কর্মধারয়, যেখানের মধ্যে মধ্যপদটা যদি বাদ যায় বা মধ্যপদটা যদি লোপ পেয়ে সমস্ত পদ গঠিত হয় সেটাকে আমরা বলি মধ্যপদলোপী কর্মধারয়। এর আগে আমরা পড়ছি হচ্ছে গিয়ে দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাসের মধ্যে উভয় পদ প্রাধান্য পায় এবং মাঝখানে সমস্ত পদের মাঝখানে একটা হাইফেন থাকবে। যদি হাইফেন দেখো তাহলে সরাসরি সেটা বলতে পারো দ্বন্দ্ব সমাস। এর আগে আমরা পড়ছিলাম সমাসের বেসিক কনসেপ্ট, যেখানের মধ্যে আমরা বলছিলাম যে কয়েকটি অর্থসংগতি সম্পন্ন শব্দ সমষ্টিকে মিলে যে প্রক্রিয়ার মধ্যে একটা পদ গঠন করা হয় সেটাকে আমরা বলি সমাস। সমাস মানে হচ্ছে গিয়ে সংক্ষেপ, সমাস মানে হচ্ছে গিয়ে একপদীকরণ, সমাস মানে হচ্ছে গিয়ে মিলন। তাহলে সমাসের বেসিক কনসেপ্ট আমরা আলোচনা করার পরে সমাসের প্রকারভেদে আসছি, এরপরে দ্বন্দ্ব এবং মধ্যপদলোপী আমরা দ্বন্দ্ব এবং কর্মধারয় সমাস আজকে আমরা শেষ করলাম। আর পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ সমাসের বাকি অংশ থেকে আমরা শুরু করব। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা এবং সিলসার সাথেই থাকো। ধন্যবাদ।